ভিভোর ওয়াই সিরিজ মানে বাংলাদেশি ক্রেতাদের কাছে কম দামে ভালো কিছু স্মার্টফোন। এবারে ভিভো মাত্র 12,990 টাকায় লঞ্চ করে ফেললো তাদের অ্যান্টি লেভেলের স্মার্টফোন ভিভো Y12s। বেশ চমৎকার অ্যান্ড প্রিমিয়াম লুকিং এই স্মার্টফোনটি শুধুমাত্র দর্শনদারিতে নয়, গুণ বিচারে কতটা বেটার স্পেক অফার করতে পারছে তাই দেখার বিষয়। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে তুলে ধরবো ভিভো Y12s এর ভালো মন্দ সমস্ত খুঁটিনাটি বিষয়। বরাবরের মতোই আপনাদের সাথে থাকছি আমি হিমেল, আর আপনারা দেখছেন এফআর টেকনোলজি। মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা রিকোয়েস্ট থাকবে। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছেন RM ট্রেডিং ইন্টারন্যাশনাল। বর্তমানে তাদের শপে সকল অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ফোন পেয়ে যাবেন মার্কেটের সবচেয়ে লোয়েস্ট প্রাইসে। এছাড়াও তাদের কাছে 27টি ব্যাংকের ইএমআই ফ্যাসিলিটি থাকছে। সো এখন থেকে তাদের কাছ থেকে কিস্তিতে ফোন কিনতে পারবেন খুব সহজেই। RM ট্রেডিং ইন্টারন্যাশনালের যোগাযোগের ঠিকানা, ফোন নাম্বার এবং ইউএম ব্যাংকের বিস্তারিত লিস্ট থাকছে ডিসক্রিপশন বক্সে। অবশ্যই আপনারা ডিসক্রিপশন বক্স চেক করে নেবেন। এক নজরে দেখে নেওয়া যাক ফোনটির বক্স কন্টেন্ট হিসাবে কী কী পাচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছি ভিভো Y12s ডিভাইসটিকে, তারপরেই রয়েছে একটি 10 ওয়াটের চার্জার, মাইক্রো ইউএসবি কেবল, একটি ট্রান্সপারেন্ট কাভার ব্যাগ যেটি ছিল যথেষ্ট সফট, তারপরে দেখতে পাচ্ছি একটি সিম কার্ড ইজেক্টর এবং ওয়ারেন্টি কার্ড, সর্বশেষ দেখতে পাচ্ছি ইউজার ম্যানুয়াল। এই ছিল বক্সে থাকা কন্টেন্টগুলো। যদি শুরু করি এর ডিজাইন দিয়ে, তাহলে বলবো এই ফোনের মেইন কি সেলিং পয়েন্ট হচ্ছে এর ডিজাইন। বিশেষ করে রিয়ার পার্টের ডিজাইনটি বেশ চমৎকার অ্যান্ড প্রিমিয়াম লেগেছে আমার কাছে, যে কারোর কাছে খুব সহজেই ভালো লাগবে। এর ক্যামেরা বামটি বসানো হয়েছে একটি রেক্ট্যাঙ্গেল সার্কেলের মধ্যে, দেখতে বেশ ভালোই লাগছিল। তবে এখানে ডুয়েল ক্যামেরা সেটআপ প্রোভাইড করা হয়েছে। তার নিচে যে সেন্সরটি রয়েছে এটি আসলে একটি ড্যামি সেন্সর, আর এর রিয়ার পার্টটি একদমই ফ্ল্যাট করা, দেখতে কিন্তু বেশ প্রিমিয়াম লাগছিল। বাট হাতে নিয়ে খুব একটা ভালো ফিল করছিলাম না, কারণ কার্ভ থাকলে হাতে নিলে খুব ভালো একটা গ্রিপ পাওয়া যায়, এখানে কিন্তু তেমনটা পাওয়া যাচ্ছিল না। আর যদি ফোনটি সামনের দিকে চলে আসি, তাহলে বলবো সেই চিরচিরায়িত অটোটপ নজ এখানেও প্রোভাইড করা হচ্ছে। সিন অ্যান্ড সাইড বেজেলের পরিমাণ একটু বেশি মনে হয়েছে আমার কাছে। 2021 এসে এটাকে আরেকটু কমানো যেত, বাট অনেকেই বলবে যে বাজেট রেঞ্জ বিবেচনায় ঠিকই আছে। হ্যাঁ, আমিও বলবো বাজেট রেঞ্জ বিবেচনায় ঠিকই আছে। স্পোর্টস অ্যান্ড পাঠানের ক্ষেত্রে সব ঠিকঠাকই রয়েছে। বাম পাশে থাকছে সিম কার্ড স্লট, যা দিয়ে আপনি দুটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন, যা অ্যান্টি লেভেলের ফোনের জন্য একটি গুড নিউজ। আর ফোনটির ডান পাশে থাকছে পাওয়ার বাটন, আর যেখানে বসানো হয়েছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এটি ছিল যথেষ্ট ফাস্ট অ্যান্ড ইকুরেট। সাধারণত এই লেভেল কেন, আমরা 30 থেকে 35,000 টাকা প্রাইস রেঞ্জের ফোনেও এত ভালো ফাস্ট কাজ করে কোনো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখতে পাই না। এদিক থেকে ভিভোকে অবশ্যই সাধুবাদ জানাতে হয়। আর ফোনটির নিচের দিকে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন এবং মাইক্রো ইউএসবি। হ্যাঁ, এই বাজেটে মাইক্রো ইউএসবি ঠিক আছে, বাট 2021 এসে এখানে কিন্তু আমরা ইউএসবি টাইপ সি পোর্ট আশা করতেই পারি। তারপরেই দেখতে পাচ্ছি বটম পায়ারিং স্পিকার। এটির কোয়ালিটি যদি আমি এক কথায় বলি, তাহলে বলবো অ্যাভারেজ মানের ছিল, বাট ফুল ভলিউমে কিছুটা ডিস্ট্রাকশন পাওয়া যায়। সাধারণত ভিভোর ফোনের একটি অন্যতম বৈশিষ্ট্য থাকে এর ওয়াইড এবং থিকনেস, আর এই ফোনটা কিন্তু তার একটু ব্যতিক্রম। ভিভোর ফোনগুলো যেরকম হালকা এবং পাতলা হয়ে থাকে, এটা কিন্তু তেমনটা নয়। এই ফোনটা কিছুটা ভারী মনে হয়েছে আমার কাছে, এক হাতে অপারেট করা কিছুটা কষ্টসাধ্য। এর রিয়ার পার্টে গ্লসি ফিনিশ দেখে অনেকেই হয়তো বা গ্লাস ভাবতে পারেন, বাট এটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের তৈরি। ওভারঅল যদি এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে আমি বলবো ডিজাইনের দিক থেকে বেশ চমৎকার করেছে ফোনটি। এবারে মুভ করা যাক ফোনটির ডিসপ্লে সেকশনে। এতে থাকছে 6.5 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে, যাতে থাকছে অনলি HD+ রেজুলেশন, অর্থাৎ 720x1600 পিক্সেল। একই সাথে ডিসপ্লেতে থাকছে 270 ppi ডেন্সিটি, যার ফলে ডিসপ্লের কন্টেন্টগুলোতে কিছুটা শার্পনেসের ঘাটতি আমি লক্ষ্য করেছি। আর ইউটিউবের ভিডিও সর্বোচ্চ আপনার 720 বেশি প্লে করতে পারবেন না। সো এই দিক থেকে একটা প্রবলেম ফেস করবেন। আর এই বাজেটের ফোন থেকে ফুল HD+ আশা করাও কিন্তু খুব একটা ঠিক নয়, যদিও এই বাজেটে দু একটা ফোন ফুল HD+ প্রোভাইড করছে। তবে ডিসপ্লেতে কালার শিফটি বা নেগেটিভিটির মতো তেমন কোনো ইস্যু খুঁজে পাইনি। আর সানরাইজ ভিজিবিলিটি নিয়ে কিছুটা ইস্যু রয়েছে, ফুল সানরাইজে অপারেট করতে কিছুটা প্রবলেম ফেস করেছি, তবে কাজ চালিয়ে নেওয়ার মতো। আর ফোনটির ডিসপ্লেতে টাচ লেটেন্সি জনিত কোনো ইস্যু খুঁজে পাইনি। সো ডিসপ্লের দিক থেকে আমি বলবো এই বাজেট রেঞ্জে ঠিকই আছে। এবারে কথা বলি ফোনটির পারফরমেন্স নিয়ে। ফ্যান্টোস 11 রান করছে ফোনটি, যার ব্যাকএন্ডে থাকছে অ্যান্ড্রয়েড 10।
এবারে কিন্তু এর ইউআই নিয়ে আমি যথেষ্ট সন্তুষ্ট, বিকজ এর ইউআইটা আমার কাছে স্টকের কাছাকাছি মনে হয়েছিল। স্টক অ্যান্ড্রয়েডের কাছাকাছি অনেকটা মনে হচ্ছিল। কেন এমনটা হয়েছে আমি জানি না, আসলে ফ্যান্টাস কখনোই এত ভালো পারফর্ম করতে পারে না। সো এই দিক থেকে আমি কিন্তু যথেষ্টই অবাক হয়েছিলাম। সো এর ইউজার ইন্টারফেস নিয়ে আশা করি সবাই সন্তুষ্ট থাকবেন। চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে মিডিয়াটেক হিলিও P35, যেটি 12nm আর্কিটেকচারের বিল্ড করা একটি অক্টাকোর সিপিইউ। আর জিপিইউ হিসেবে এতে থাকছে পাওয়ার ভিউয়ার GE8320। এটি অ্যান্টি লেভেলের একটি চিপসেট, এ থেকে খুব বেটার পারফরমেন্স আশা করাটাও মোটেও সমীচীন নয়। তবে এ থেকে আমি কিন্তু মোটামুটি ভালো রেজাল্ট পেয়েছি। বিশেষ করে ডেইলি টাস্কগুলোর ক্ষেত্রে যথেষ্ট ভালো পারফর্ম করেছে এটি। তবে এটি হেভি ইউজার বা গেমারদের জন্য কখনোই পারফেক্ট নয়। তারপরেও আপনারা যদি বেশি গেম খেলার ইচ্ছা থাকে এবং বাজেটও খুব কম থেকে থাকে, তবে এই ফোনটিতে আপনারা গেম খেলতে পারবেন। বাট এখানে আপনাদেরকে সাজেস্ট থাকবে আপনারা যে কোনো গেম এখানে লাইট ভার্সন প্লে করার জন্য। তবে গ্রাফিক্স কমিয়ে নিলে কিছুটা খেলতে পারবেন, তবে খুব একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন না। এছাড়াও রেগুলার টাস্কগুলো কিন্তু আপনারা যথেষ্ট ভালোভাবেই হ্যান্ডেল করতে পারবেন এ থেকে। ফেসবুকিং, ইউটিউবিং বা নেট ব্রাউজিং, এই কাজগুলো কিন্তু আপনারা অনায়াসে সেরে নিতে পারবেন এর সাহায্যে। আর অ্যাপস ওপেনিং এবং ক্লোজিং ছিল যথেষ্ট ফাস্ট, এটা নিয়েও আমার তেমন একটা কমপ্লেন ছিল না। আর র্যামও যথেষ্ট ফ্রি পেয়েছি। সো এতটুকু আশা করিনি, যেটুকু আশা করিনি তার থেকে বেশিটুকু পেয়েছি ভিভো Y12s থেকে। আমার এই কদিনের ব্যবহারে টুকিটাকি লেগের দেখা পেয়েছি, বাট এটা বিশাল কোনো ইস্যু ছিল না। তবে আশা করছি এগুলা আপডেটের মাধ্যমে ফিক্সড হয়ে যাবে। এবারে কথা বলা যাক ফোনটির ক্যামেরা পারফরমেন্স নিয়ে। ফোনটির রিয়ারে থাকছে ডুয়েল ক্যামেরার সেট আপ, যার প্রাইমারি সেন্সরটি 13 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সিং ক্যামেরা। 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার রেজাল্ট নিয়ে আমি যতটা আশা করেছিলাম ততটুকু সন্তুষ্ট হতে পারিনি। প্রপার লাইট কন্ডিশনে সাবজেক্ট সেপারেশন খুব একটা ভালোভাবে ডিটেক্ট করতে পারলেও অবজেক্ট অনেকাংশেই ওয়াশ আউট হয়ে যায়। বাজেট হিসাব করলে ছবিতে কালার কন্ট্রাস্ট নিয়ে আমার তেমন একটা অভিযোগ না থাকলেও শার্পনেসের ঘাটতি চোখে পড়েছে অনেক বেশি। লক্ষ্য করলাম ছবিতে একাধিক ব্যক্তি থাকলে একজনকে ফোকাসে রেখে অন্যজনকে ডিফোকাসে নিয়ে যায়। আর এটা মাত্র অতিরিক্তভাবে লক্ষ্য করেছি পোর্ট্রেট মোডেও। এই ছবিতে দেখা যাচ্ছে পাশাপাশি দুজন দাঁড়িয়েছে, একজনকে ফোকাসে রেখে অন্যজনকে ডিফোকাসে নিয়ে যাচ্ছে। এছাড়াও পোর্ট্রেট মোডে সাবজেক্ট সেপারেশন মোটেও ভালো ছিল না। প্রায় প্রতিটি ছবিতে সাবজেক্ট এবং অবজেক্ট একই সাথেই মিশে যাচ্ছিল। আর এর পোর্ট্রেট মোডেও ওয়াশ আউটের বিষয়টি মাত্র অতিরিক্তভাবে লক্ষণীয়। ছবিতে কালার ছিল ক্লোজ টু ন্যাচারাল, আর ডাইনামিক রেঞ্জও খুব একটা ভালো ছিল না। এতে সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও শ্যুট করা যাবে। ভিডিওর কোয়ালিটি ছিল অ্যাভারেজ, ভিডিওতে স্টেবিলাইজেশন নেই, আর সেটা এই বাজেটে খুব একটা আশা করাও ঠিক নয়। এবারে চলে আসি ফোনটির সেলফি ক্যামেরার দিকে। রিয়ার ক্যামেরার মতো সেলফি ক্যামেরার পারফরমেন্সও আশা অনুরূপ ছিল না। প্রথমত ছবিতে মাত্রা অতিরিক্ত স্মুথ করে দেওয়ার একটা টেন্ডেন্সি লক্ষ্য করেছি। দ্বিতীয়ত ছবিতে সাবজেক্টের শার্পনেসের ঘাটতি বাড়াতে গিয়ে ছবিগুলো ওভার এক্সপোজ হয়ে যাচ্ছিল। যাই হোক, যেহেতু ডে লাইট ফটোগ্রাফি নিয়ে এত সমালোচনা, তাহলে লো লাইট ফটোগ্রাফির দিকে নজর দেওয়া যাক। সত্যি বলতে এখানেও অনেক বেশি হতাশার সুর বেজে উঠেছে। স্ক্রিনশট, মিনিমাম ডিটেলস অ্যান্ড কালার, সেই সাথে নয়েজ অ্যান্ড গ্রিন থাকছে ফ্রি। সেলফি ক্যামেরার মতো রিয়ার ক্যামেরায় লো লাইট ফটোগ্রাফিতে বাজে পারফর্ম করেছে এটি, যা এই ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন। এখন ওভারঅল যদি এর ক্যামেরা পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে বলবো বিলো অ্যাভারেজ। সো ক্যামেরার জন্য যদি কেউ এই ফোনটিকে কিনতে চান, তাহলে অবশ্যই আমি এটিকে সাজেস্ট করতে পারছি না। এবারে কথা বলি এর ব্যাটারি এবং চার্জার নিয়ে। 5000 mAh ম্যাসিভ ব্যাটারির সাথে 10 ওয়াটের চার্জার থাকছে ফোনটির বক্সে। আর এ দিয়ে ফোনটিকে ফুল চার্জ করতে সময় লেগেছে 3 ঘন্টা 15 মিনিটের মতো, যা অ্যাজ ইউজুয়াল ছিল, কারণ এই বাজেট রেঞ্জের ফোনগুলো থেকে এর থেকে বেশি কিছু আশা করা ঠিক নয়। তবে ফোনটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি যথেষ্টই সন্তুষ্ট ছিলাম, বিকজ হেভি ইউজের ক্ষেত্রে আমি প্রায় 1 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, আর নর্মাল ইউজে আমি প্রায় 2 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। এটা ছিল এই বাজেটের মধ্যে ডিসেন্ট। আরেকটা বিষয় হচ্ছে ফোনটিতে রিভার্স চার্জিং ফ্যাসিলিটি থাকছে, যেটি 5 ওয়াটের। এটা কিন্তু আমাকে রীতিমতো সারপ্রাইজ করেছে, কারণ এই বাজেটের ফোন থেকে অ্যাকচুয়ালি এইরকম ফ্যাসিলিটিস আমরা খুব একটা কিন্তু পাই না। এবারে কথা বলা যাক এর কিছু আদার্স ফিচার নিয়ে। প্রথমে এর কল কোয়ালিটি। এই ফোনটাকে আমি বিভিন্ন জায়গায় টেস্ট করেছি, ইনডোর, আউটডোর বা ক্রাউডি এরিয়া, এবং একই সাথে হাই রেজ বিল্ডিং থেকে। এর কল কোয়ালিটি নিয়ে আমার খুব একটা কমপ্লেন ছিল না, বিকজ স্পষ্টত কথা বলতে এবং শুনতে পেরেছি কোনো প্রকার সমস্যা ছাড়াই। আর ইন্টারনেটের ডাউনলোড বা আপলোড স্পিড ছিল অ্যাজ ইউজুয়াল, এটা নিয়েও আমার খুব একটা কমপ্লেন ছিল না। এছাড়াও ফোনটির নেটওয়ার্ক কানেক্টিভিটি ছিল যথেষ্ট স্ট্রং, ওয়াইফাই কানেকশন বা ব্লুটুথ কানেকশন, আর সবই ছিল ওকে লেভেলের। সো এটা নিয়েও আমার খুব একটা কমপ্লেন ছিল না।
ভিউয়ার্স, এই হচ্ছে ভিভো Y12s এর ফুল রিভিউ। এবারে ফাইনালি আমার মতামত জানানোর পালা। অ্যাকচুয়ালি এই ফোনটিকে এই বাজেটের মধ্যে কেনা ঠিক হবে নাকি এর থেকে ভালো কোনো ফোন রয়েছে? আমি যদি এক কথায় বলি, আপনি যদি এই টাকার মধ্যে গেমিংয়ের জন্য একটা ভালো ফোন কিনতে চান তাহলে অবশ্যই রিয়েলমি নার্জো 20-র দিকে যেতে পারেন, কারণ ওই ফোনটার প্রাইস আপনি যদি অনলাইন থেকে কিনেন তাহলে 13,500 টাকা, আর যদি আপনি শোরুম থেকে কিনেন তাহলে 14,000 টাকা পড়বে। আর যদি আপনি স্টাইলিশ লুকের জন্য ফোন কিনতে চান তাহলে অপ্পো A33 কিনতে পারেন। আপনি যদি ফুল HD+ রেজলিউশনের ফোন কিনতে চান তাহলে এই বাজেটের মধ্যে আপনি কিনতে পারেন Redmi 9, যেটা এর থেকে বেটার স্পেক্স অফার করছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে ভিভো Y12s কি কেনা ঠিক হবে কিনা? আমি বলবো হ্যাঁ, ভিভো Y12sও কিনতে পারেন যদি আপনার এই ফোনটার ডিজাইন বা আদার্স কিছু ফ্যাসিলিটি যেগুলো আমি বর্ণনা করলাম সেগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিনতে পারেন। আর যদি কোনো স্পেসিফিক একটা বিষয়ের দিকে যেতে চান, গেমিংয়ের দিকে যেতে চান, তাহলে আপনি নার্জো 20-র দিকে যাবেন। ফুল HD+ রেজলিউশনের দিকে যেতে চাইলে অবশ্যই Redmi 9-এর দিকে যাবেন। আর যদি আপনি এই যে গর্জিয়াস লুকিং ডিজাইনের বিষয়টাকে প্রাধান্য দেন আর বাকি সব কিছু অ্যাভারেজ করেন তাহলে আপনি এই ফোনটাকেও চুজ করতে পারেন। সো আমি আমার মতামত জানালাম, এখন ফাইনালি ডিসিশন আপনার, আপনি কোনটা কিনবেন। তারপরে যদি আপনার কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। গাইজ, আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তখন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।